where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সুদর্শন চৌধুরী, নখরিয়া উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক। আজকে আমরা গোলক নিয়ে আলোচনা করব। তো গোলক নিয়ে আলোচনা করার আগে তোমরা নিজেরা বই, খাতা, পেন নিয়ে প্রস্তুত থাকো। আর গোলক নিয়ে যে সমস্ত সমস্যা আসবে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। তাহলে আমাদের জানতে হবে প্রথমে যে গোলক কী, গোলক কাকে বলা হয়। এখানে ধরো একটা হলো, তোমাদের দেখো এটা হলো একটা অর্ধবৃত্ত। কারণ অর্ধবৃত্তের এবি হলো ব্যাস অর্ধবৃত্তের। এখন অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে, আবার বলছি, অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে সেই অর্ধবৃত্তটাকে যদি ব্যাসের চারদিকে এক পাক মানে অর্থাৎ 360 ডিগ্রি যদি ঘোরানো যায়, তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে গোলক। আবার বলছি, যে কোনো অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে সেই ব্যাসের চারিদিকে ওই অর্ধবৃত্তকে এক পাক মানে 360 ডিগ্রি ঘোরালে যে ঘনবস্তু উৎপন্ন হয় তাকেই বলা হচ্ছে গোলক। তাহলে চিত্রটা এরকম হয়ে গেল। এটা হলো গোলকের চিত্র। তো আচ্ছা, তাহলে গোলক হলো একটা মাত্র বক্রতল নিয়ে গঠিত ঘনবস্তু। আর দেখো, এই যে অর্ধবৃত্তের কেন্দ্রটাই হচ্ছে গোলকের কেন্দ্র। আর অর্ধবৃত্তের যেটা ব্যাসার্ধ ছিল, সেই অর্ধবৃত্তের ব্যাসার্ধটাই হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আর অর্ধবৃত্তের যেটা ব্যাস ছিল, তার অর্থাৎ গোলকের ব্যাস, অর্ধবৃত্তের ব্যাস মানে গোলকের ব্যাসই হচ্ছে গোলকের উচ্চতা। আচ্ছা, এবার অর্ধগোলক হচ্ছে যে ওই একই রকমভাবে যে কোনো অর্ধবৃত্তের ব্যাসকে অক্ষ করে সেই অর্ধবৃত্তটাকে যদি অর্ধেক ঘোরানো হয়, অর্ধেক ঘোরানো বলতে 180 ডিগ্রি, তাহলে যে ঘনবস্তু উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে অর্ধগোলক। আর অর্ধবৃত্তের কেন্দ্র হচ্ছে অর্ধগোলকের কেন্দ্র, আর অর্ধবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ। আর অর্ধগোলকটা এরকমও করা যায়, তোমাকে ধরো যে এরকম যদি হয়, তো এটা একটা অর্ধগোলক। আর অর্ধবৃত্তের ব্যাসার্ধই হচ্ছে অর্ধগোলকের উচ্চতা। এখন আমরা এই গোলক সংক্রান্ত কিছু প্রয়োজনীয় সূত্রগুলো আমরা এখন নিয়ে আলোচনা করব। সেই সূত্রগুলো আমরা এখানে প্রমাণ করার চেষ্টা করব না, তাহলে একটু সময় কমে যাবে। যার জন্য আমি গোলক সংক্রান্ত যে সমস্ত সূত্রগুলো আছে সেই প্রয়োজনীয় সূত্রগুলো রেখে দিচ্ছি। তোমরা খাতায় একটু নোট ডাউন করে নেবে, এক জায়গায় সূত্রগুলো থাকবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। গোলকের ব্যাসার্ধ আর একক হলে এক নম্বর গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের ক্ষেত্রফল, কারণ একটাই তল আছে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই r²। 4
পাই 22/7 জানা আছে, আর স্কোয়ার ব্যাসার্ধ, এত বর্গ একক, এত বর্গ একক। তার বর্গ একক লেখা হলো কি, যদি সেন্টিমিটার এককটা দেওয়া আছে তাহলে বর্গ সেন্টিমিটার, আর যদি মিটার এককটা দেওয়া থাকে তাহলে বর্গ মিটার, এরকম। গোলকের আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। এবার 3 নম্বর অর্ধগোলক। ওই অর্ধগোলক একই রকম, অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর একক হয় তাহলে লিখে দিতে পারো, অর্ধগোলকের ব্যাসার্ধ আর একক হলে 3 নম্বর দিয়ে দিছি, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল, অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল হবে 2 পাইর স্কোয়ার। অর্ধগোলকের এইটুকুটা অর্ধগোলক, এটা তো অর্ধগোলকের বক্রতল, এটা পুরো হলো 4 পাইর স্কোয়ার, আর অর্ধেক হয়ে গেলে এইটুকুটা বক্রতলের ক্ষেত্রফল 2 পাইর স্কোয়ার, 2 পাইর স্কোয়ার বর্গ একক, বর্গ একক। যেরকম গোলকের ক্ষেত্রে তোমাদের বলা হলো একটা মাত্র বক্রতল দিয়ে তৈরি আছে গোলকটা, সেক্ষেত্রে অর্ধগোলকের কিন্তু এখানে অর্ধগোলকের কিন্তু দুটো তল। দেখো উপর দিকে একটা বৃত্তাকার সমতল আছে, আর নিচের দিকে দেখো এখানে ছবিতে একটা বক্রতল আছে, তাহলে দুটি তল, একটা বৃত্তাকার সমতল আর নিচে একটা বক্রতল। তাহলে যদি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হয় অর্ধগোলকের, তাহলে এখানে 2 পাইর স্কোয়ার, এটা হলো 2 পাইর স্কোয়ার, 2 পাই আর স্কোয়ার, এইটুকুটা 2 পাইর স্কোয়ার, আর এটা হলো পাইর স্কোয়ার, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার হলো, তাহলে অ্যাকচুয়ালি হচ্ছে 2 পাইর স্কোয়ার আর 1 পাইর স্কোয়ার, তাহলে কত হলো 3 পাইর স্কোয়ার। তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে হয়ে যাচ্ছে ক্ষেত্রফল ইকুয়াল টু 3 পাইর স্কোয়ার, 3 পাই আর স্কোয়ার বর্গ একক। আর 5 নম্বর অর্ধগোলকের আয়তন, অর্ধগোলকের আয়তন বা ঘনফল। থার্ড পাই আর কিউব, 2/3 পাই আর কিউব ঘন একক। 2/3 বলতে এখানে যদি 4/3 হয় তাহলে যদি হাফ করে দাও তাহলে 2 দিয়ে 4 তাহলে কেটে যাবে, তাহলে 2/3 পাই আর কিউব। তাহলে এই সূত্রে, এই যে কয়েকটা সূত্র লেখা হলো 5টা সূত্র, এই সূত্রের উপর ভিত্তি করে তোমাদের এখন সমস্যাগুলো সমাধান করব। তোমরা একটু বইটা খোলো, তোমাদের কষে দেখি 12 1 নম্বর থেকে শুরু করব। আর সবটা অঙ্ক করা যাবে না, কিছু কিছু অঙ্ক বাদ দিতে হবে, তাহলে বেশি অঙ্ক করা যাবে না। কষে দেখি 12 1 নম্বর দেখো, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10.5 সেন্টিমিটার হলে তার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল গোলকের তোমাদের জানা আছে 4 পাই স্কোয়ার, এখানে প্রথমে লিখেছিলাম 4 পাই স্কোয়ার, ব্যাসার্ধ দেওয়া আছে আর দেওয়া আছে, খুব সহজেই অঙ্কগুলো করতে পারবে। তাহলে লিখে দাও গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 1 নম্বর, গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 10.5 এত সেন্টিমিটার। সুতরাং গোলকটির সমগ্র তলের ক্ষেত্রফল,
গোলকটির সমতলের ক্ষেত্রফল ফোর পাই স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার বর্গ একক। বর্গ একক 4 পাই বা তোমাদের জানা আছে 22/7 আর স্কোয়ার মানে 10.5, তো স্কোয়ার এসে 10.5 দুইবার লিখে নাও, 10.5 এত বর্গ সেন্টিমিটার। এখানটা কত হলো 4 ইন্টু 22/7 ইন্টু 10, 105-এর নিচে 10 দশমিকটা তুলে দাও কাটাকাটির সুবিধার জন্য, 105 নিচে হচ্ছে 10। 7 দিয়ে যদি কেটে দাও, এটা 7 দিয়েও কাটতে পারো, 7 থেকে 7, 5 7 35, 15 হলো। 5 দিয়ে কেটে দাও, 3 5 15 আর 5 2 10, এটা 5 দিয়ে কেটে দাও, 5 2 10 আর এটা 5 2 10, 5 থেকে 5, 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে 4, আবার এই 2 বাদ পড়ে গেল, তাই 3/66, 3/66 হলো। 66কে 21 দিয়ে গুণ করো, তাহলে 66 হলো। তারপরে 6 2 12, 2 6 2 12 13, তাহলে কত হচ্ছে 6 2 8 13, তাহলে 1386। বর্গ সেন্টিমিটার। তো 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরটা দেখে একই রকমভাবে করবে তোমরা, শর্তানুসার করে একটু করতে হবে। প্রতি বর্গ সেন্টিমিটার 70 টাকা 50 পয়সা হিসাবে 431 টাকা 20 পয়সা খরচ হয়েছে। বলটির ব্যাসের দৈর্ঘ্য কত? তোমরা ব্যাসার্ধ আর ধরে নেবে, আর ধরে ওটার টোটাল ক্ষেত্রফল বের করে নিতে পারো বা টাকা হিসাবে বের করে নিতে পারো, শর্তানুসারে ওখান থেকে বেরিয়ে যাবে। তা 2 নম্বরটা করছি না, এবার 3 নম্বর। তোমাদের শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার। ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, ওটা তোমাদেরকে সবসময় ব্যাসার্ধটা বের করে নিতে হবে। যখনই ব্যাস দেওয়া থাকবে 2 দিয়ে ভাগ করে ব্যাসার্ধ বের করে নিতে হবে। তাহলে ব্যাসের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার। বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, অর্থাৎ গোলকটির আয়তন বের করতে হবে, বলটির আয়তন বের করতে হবে, মানে বলটিতে যতটা পরিমাণ লোহা আছে তার পরিমাণ, ওইভাবে লিখতে পারো, বা বলটির আয়তন বা ঘনফল। তাহলে প্রথমে লেখো বলটির ব্যাসের দৈর্ঘ্য। তিন নম্বর, ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 7 সেন্টিমিটার। 7 সেন্টিমিটার, সুতরাং ব্যাসার্ধ মানে ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ আর ইকুয়াল টু 7-এর নিচে 2 সেন্টিমিটার, 7-এর নিচে 2 সেন্টিমিটার, 3.5ও করে নিতে পারে, ওটা কোনো অসুবিধা নেই। বলটিতে কত ঘন সেন্টিমিটার লোহা আছে, সুতরাং বলটির আয়তন বা ঘনফল, বা বলটিতে যে পরিমাণ লোহা আছে তার পরিমাণ, সুতরাং বলটির আয়তন। তোমাদের সূত্র লেখা হয়েছে 4/3 পাই আর কিউ ঘন একক 3.5, তাই মানে 22/7, আর কিউ মানে 7-এর 2, 3বার লিখে নাও, কিউ না দিয়ে 7-এর 2 7-এর 2 7-এর 2, এত ঘন সেন্টিমিটার। তাহলে হলো 4/3 পাই 22/7 আর কিউব, তাহলে 3বার 7-এর 2 7-এর 2 7-এর 2, কাটাকাটি করে নাও, 7 7 বাদ দিয়ে দাও, তাহলে এখানে 2 দিয়ে কত হলো, 2 দিয়ে 4, এই 2 বাদ দিয়ে দাও, আচ্ছা 2 দিয়ে এটা কেটে দাও, 11 2 22, তাহলে কত হলো 7 7 49, 49কে 11 দিয়ে
গুণ করবে, আর কাটাকাটি যাচ্ছে না তোমাদের, তাহলে 7 7 49 11, তাহলে 49 11 দিয়ে গুণ করে নাও, 11 দিয়ে, তাহলে 9 11 99, আর 4 11 44, 44 আর 53, 44 আর 9 53 হলো 539, আর নিচে 3, তাহলে 539 নিচে 3 ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছি এগুলো। এবার করে দাও, 3 একে 3, এখানে 2 নামলো 23, 3 7 21, 22 23 2 29 হলো 29, 3 9 27, 9 27 2 ও 3, এত ঘন সেন্টিমিটার। ঘন সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউবও লিখতে পারো, সেন্টিমিটার দিয়ে কিউব লিখতে পারো, বা সিএম কিউব লিখতে পারো। তো 179 পূর্ণ 2 এর 3 ঘন সেন্টিমিটার। তাহলে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরটা দেখো, 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক সম্পূর্ণ জলে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত হবে। 3 নম্বরের মতো জাস্ট একই রকম। এখানে ব্যাস দিয়ে দেওয়া আছে, গোলকের ব্যাস দেওয়া আছে 28 সেন্টিমিটার। তো গোলকটি নিজের আয়তনের সমান জল অপসারিত করবে। তোমরা লিখবে যে অপসারিত জলের আয়তন ইকুয়াল টু গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউ। আর মানে এখানে হয়ে যাচ্ছে 14, 28 দেওয়া আছে, তাহলে 14 হয়ে যাবে। ওটা করে ক্যালকুলেশন করে উত্তর চলে আসবে। 3 নম্বর দেখে দেখে ওটা একই রকমভাবে করতে পারবে। এবার 5 নম্বর দেখো, কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটি পূর্বে এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফল। একটি বেলুনকে ছোটো অবস্থায় বেলুনকে একটু ফোলানো হলো, যা আবার পরে ওটাকে বড় করা হলো, ফুলে বড় করা হলো। তাহলে প্রথম ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল আর দ্বিতীয় ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? এখানে ব্যাসার্ধে দেওয়া আছে, এখানে তোমাদের প্রথম ব্যাসার্ধে দেওয়া আছে 7 সেন্টিমিটার, তারপরে এখানে যখন ফোলানো হলো তখন এই ব্যাসার্ধের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা বের করে আর অনুপাতটা বের করতে হবে। আমার করার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু খাতায় অঙ্কগুলো করে যাবে, ওইভাবে পরপরগুলো করে নিতে হবে। তাহলে 5 নম্বরটা দেখো, তাহলে প্রথম ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধ লেখো। প্রথম ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধ 7 সেন্টিমিটার। সুতরাং তাহলে বেলুনটির বক্রতলের ক্ষেত্রফল फोर पाई स्क्वायर, 4 पाई আর স্কোয়ার মানে 7 স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। এবার ফোলানোর পর বেলুনটা যখন বড় হলো দ্বিতীয় ক্ষেত্রে, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে বেলুনটির ব্যাসার্ধ 21 সেন্টিমিটার দেওয়া আছে, 21 সেন্টি। সুতরাং এক্ষেত্রে তাহলে বেলুনটি বক্রতলের ক্ষেত্রফল। फोर पाई আর স্কোয়ার মানে 21 স্কোয়ার, এত বর্গ সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে সুতরাং এই ক্ষেত্রে বেলুনটির বক্রতার ক্ষেত্রফল এত বর্গ সেন্টিমিটার। এবার বলা হচ্ছে বেলুনটির পূর্বের আর পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। সুতরাং লিখে দাও তাহলে, সুতরাং বেলুনটির
পূর্বের, প্রথম ক্ষেত্রে পূর্বের ও পরের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত বা সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত। তাহলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত বা বক্রতলের ক্ষেত্রফল অনুপাত লিখলে হবে। সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে হয়ে গেল এখানে 4 পাই আর স্কোয়ার, মানে কত হচ্ছে 7 স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার 21 স্কোয়ার। তাহলে 4 পাই এখানে কেটে দিতে পারো, 4 পাই ইন্টু 7 দুইবার লিখে নাও, 4 পাই 21 ইন্টু 21। তাহলে এদিকে দেখো 4 কেটে গেল, পাই কেটে গেল, 7 দিয়ে 3 7 21, 7 দিয়ে 3 7 21, তাহলে 1/9। তাহলে সুতরাং বেলুনটির পূর্বের ও পরের সমগ্রতলের ক্ষেত্রফল অনুপাত 1/9। সুতরাং দিয়ে তোমরা লিখে নেবে। 6 নম্বর দেখো, অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে এত বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, মানে 127.2 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? অর্ধগোলাকৃতি একটি বাটি 127.2 বর্গ সেন্টিমিটার পাত লেগেছে, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে প্রথমে তোমাদের ব্যাসার্ধ বের করতে হবে। অর্ধগোলাকৃতি একটি বাটি, এরকম করো, অর্ধগোলাকৃতি বাটি। এরকম অর্ধগোলাকৃতি বাটি। তো প্রথমে ধরবে, মনে করি বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। 6 নম্বর, বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। সুতরাং বাটিটির বক্রতলের ক্ষেত্রফল বোঝা যাচ্ছে, এখানে 2 পাই স্কোয়ার হবে, এখানে বাটিটি আছে, একটা মুখটা খোলা আছে। তাহলে বাটিটির মুখের ব্যাসার্ধ 8 সেন্টিমিটার, সুতরাং বাটিটির বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল। 2 পাই স্কোয়ার বর্গ সেন্টিমিটার। শর্তানুসারে 2 পাই স্কোয়ার ইকুয়াল টু হবে 127.2 শর্তানুসারে বা প্রশ্নানুসারে, যেটা দেখো। টু পাই স্কোয়ার ইকুয়াল টু 127.2 বা 2 পাই মানে 22/7 ইন্টু আর স্কোয়ার। এটা পূর্ণটা ভেঙে নাও, 7 7 49, আর ওইদিকে 2 যোগ করতে হবে, 7 14। তাহলে এটাকে যদি করো তাহলে 127কে 2 দিয়ে 7 দিয়ে গুণ করো, 7 7 49 আর 7 2 14, 7 4 18, আর 7 1 7 থেকে 8, আর এখানে 2 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে 1 9 আর 891 হচ্ছে। তাহলে 891 নিচে 7, 891 নিচে 7 বা আর স্কোয়ার ইকুয়াল টু 891। দেখো এটা তাহলে 7 উপরে চলে যাবে, আর নিচে নেবে 2 আর 22, 2 ইন্টু 22, আর
আর এই একটা 7 থাকলো, এটা 7, এই 7টা এটা চলে আসলে এই 7টা উপরে চলে গেল, কাটাকাটি কোনো 7 7 বাদ পড়ে গেল। 11 দিয়ে কেটে নাও, 11 দিয়ে 22 আর 11 দিয়ে 8 11 88 আর 11কে 11, তাহলে হচ্ছে কি 81 নিচে এখানে লিখে দিচ্ছি, দাঁড়াও 81 নিচে 4 হচ্ছে, 81 নিচে 4 ইকুয়াল টু তোমরা এটাকে লিখতে পারো এখানে 9 নিচে 2 বর্গ করে লিখতে পারো, 9 নিচে 2 বর্গ হয়ে গেল। সুতরাং আর ইকুয়াল টু তাহলে হয়ে যাচ্ছে আর ইকুয়াল টু 9-এর 2। সুতরাং এবার ব্যাস করে দাও। সুতরাং ব্যাসের দৈর্ঘ্য, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 9-2 ইন্টু 2, 1 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, তাহলে 9 সেন্টিমিটার ওটা বেরোলো। 7 নম্বরটা, লোহার গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেন্টিমিটার ব্যাসার্ধ দিয়ে দেওয়া আছে, কত ঘন সেন্টিমিটার লোহা আছে তোমরা নিজেরাই পারবে, এটা 4/3 পাই আর কিউব, আর এর মানটা দেওয়া আছে। আর লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল ওটাও 4 পাই স্কোয়ার, ওখানে আর এর মানটা বসিয়ে পায়ের ব্যাসের সাথে বসিয়ে এগুলো ক্যালকুলেশন করলে উত্তর চলে আসবে। এরকম অঙ্কগুলো তোমাদের হয়ে গেছে। তারপরে পৃষ্ঠা দেখো 8 নম্বর, এটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার, গোলকটি 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যের, ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য, গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 14 সেন্টিমিটার, গোলকটি গলিয়ে 3.5 সেন্টিমিটার দৈর্ঘ্যে কতগুলি ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে। তো ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে এখানে, ছোটো গোলকটির 3.5 সেন্টিমিটার আর বড় গোলকটির ব্যাসের দৈর্ঘ্য 14 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে লিখে নাও তাহলে আট নম্বর, বড় গোলকটির গোলকের ব্যাস 14 সেন্টিমিটার, তাহলে সুতরাং ব্যাসার্ধ তাহলে কত হলো, ব্যাসার্ধ 14 নিচে 2 সেন্টিমিটার, তাহলে 7 সেন্টিমিটার হলো। সুতরাং গোলকটির আয়তন, গোলকটির আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, সাথে কিউব এত ঘন সেন্টিমিটার, তাহলে 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার গোলকটির আয়তন বেরিয়ে গেল। এখন এই বড় গোলকটিকে গলানো হচ্ছে, একটা ধরো এরকম একটা যদি গোলক থাকে, এটা গোলক হলো ধরো, এবং এই গোলকটা এটা নিরেট গোলক হলো, নিরেট গোলকটাকে গলিয়ে ছোটো ছোটো গুলি তৈরি করা হচ্ছে, এরকম করে ছোটো ছোটো গোলক তৈরি করা হচ্ছে, এরকম করে ছোটো ছোটো গোলক তৈরি করা হচ্ছে, গোল গোল করে ছোটো ছোটো গোলক তৈরি করা হচ্ছে। এখন এখান থেকে কতটা গোলক তৈরি হবে, তাহলে একটা গোলকের আয়তনটি যদি ভাগ করে দেওয়া যায় এই বড় গোলকটির আয়তনকে, তাহলে নির্ণয় গোলকের সংখ্যা তোমরা পেয়ে যাবে। তাহলে প্রতিটি গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, প্রতিটি ছোটো গোলকের ব্যাসার্ধ প্রতিটি ছোট গোলকের ব্যাসার্ধ 3.5 সেন্টিমিটার, সুতরাং প্রতিটির আয়তন প্রতিটির আয়তন 4/3 পাই আর কিউব 3.5 এত ঘন সেমি। প্রতিটির আয়তনটা হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন সেন্টিমিটার। সুতরাং নির্ণীয় গোলকের সংখ্যা, অত আর বেশি লিখলাম না, নির্ণীয় গোলকের সংখ্যা (4/3 পাই
আর কিউব মানে 7 কিউব, 7 7 ইন্টু 7, এই দেখো 4/3 পাই আর কিউব মানে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 3.5। এদিকে দেখো একটু লক্ষ্য করো, এখানে 3 ঘর দশমিক দেওয়া আছে, 3 ঘর দশমিকের উপরে 1000 করে দাও, তাহলে কাটাকাটি সুবিধার জন্য তোমাদের সুবিধা হবে। ইন্টু 7 ছিল ইন্টু 1000 এখানে হয়ে গেল 1000 হলো, তাহলে এটা দশমিকটা উঠে গেল, দশমিকটা উঠে গেল। 4/5 কেটে দাও, পাই কেটে দাও 7 দিয়ে, 5 7 35, আবার 7 দিয়ে কেটে দাও, 5 7 35, এই 7 দিয়ে 5 7 35, 5 দিয়ে এটা কাটো 1000, তা 200 হলো। আবার এই 5 দিয়ে, আর 5 দিয়ে 4 5 20 40, 5 দিয়ে 5 8 40, 8, নিজেরা কাটাকাটি করে নেবে, তাহলে 8টি গোলক তৈরি হবে। 8 নম্বর হয়ে গেল। এবার 9 নম্বর। এখন প্রশ্নটা আগে পড়ে নাও, প্রশ্নটা পড়ে তারপর অঙ্কগুলো করার চেষ্টা করবে। নয় নম্বরটা 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলককে গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হচ্ছে। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? ছোট ছোট 3টে গোলক আছে, ধরো এরকম একটা গোলক, এরকম 3 4 5 এরকম গোলক আছে। এখন এই গোলকগুলোকে নিয়ে একটা গোলক তৈরি করছে, গলিয়ে নিয়ে একটা বড় গোলক তৈরি করছে। তাহলে 3 সেন্টিমিটার 4 সেন্টিমিটার 5 সেন্টিমিটার ব্যাসার্ধের 3টা গোলক গলিয়ে একটা বড় গোলক তৈরি করা হচ্ছে, বড় গোলক। তাহলে 3টি গোলকের মোট আয়তন যেটা হবে, বড় গোলকের আয়তন একই হবে। আর বড় গোলকের ব্যাসার্ধটা দেওয়া নেই, এটা বড় গোলকের ব্যাসার্ধ যদি আর যদি হয় তাহলে এটা 4/3 পায়ের কিউব হয়ে যাবে আয়তন। আর এগুলোর আয়তন 3টা যোগ করতে হবে, তাহলে 4/3 পায়ের কিউব আর দেওয়া আছে 3, এখানে 4/3 পায়ের কিউব 4, 4/3 পায়ের কিউব মানে এখানে 5 দেওয়া আছে। তাহলে শর্তানুসারে 3টে গোলকের আয়তন ইকুয়াল টু বড় গোলকটির আয়তন বের করে ওখান থেকে আরের মানটা বের করতে হবে। তো প্রথমেই লেখো 3টি গোলকের মোট আয়তন। 3টি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, আমি একবারই ডাইরেক্টলি লিখে দিচ্ছি 9 নম্বরটা। 3টি গোলকের মোট আয়তন, মোট আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব মানে 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব। তাহলে 3টি গোলকের আয়তন বেরিয়ে গেল 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব 4, 4/3 পাই 5 কিউব, এত ঘন সেন্টিমিটার। সেন্টিমিটার কিউব লিখলে কোনো অসুবিধা নেই, সেন্টিমিটার কিউব লিখে দিতে পারো। তাহলে এখানে 4/3 পাই দেখতে পাচ্ছ, 4/3 পাই প্রত্যেকটাতে কমন দেবে, 4/3 পাই কমন হলো, এখানে 3 কিউব হলো, 4 কিউব যোগ 5 কিউব, এত সেন্টিমিটার কিউব হলো, এত সেন্টিমিটার কিউব। তাহলে 4/3 পাই এখানে তাহলে 27, 3 কিউব 27, 4 কিউব কত 64 প্লাস 5 কিউব হচ্ছে 125, এত সেন্টিমিটার কিউব হলো। তাহলে 4/3 পাই যোগ করলাম 6 5 4 9 9 7 16, 216 হবে, 216 সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার হলো। এবার বড় গোলকটির ব্যাসার্ধ আর ধরে নাও, ব্যাসার্ধ আর সেন্টিমিটার, বড় গোলকটির ব্যাসার্ধ আর সেন্টিমিটার। সুতরাং আয়তন শর্তানুসারে লিখে দিই। সুতরাং বড় গোলকটির
সুতরাং গোলকটির আয়তন লিখে দাও। ফোর থার্ড পাই আর কিউব, এত সেন্টিমিটার কিউব হবে। শর্ত অনুসারে ফোর থার্ড পাই আর কিউব ইকুয়াল টু এই যে ফোর থার্ড পাই ইন্টু 216। দেখো তাহলে ফোর থার্ড পাই বা ফেলে দাও, পাই বাদ পড়ে গেল, বা আর কিউব ইকুয়াল টু 16 হচ্ছে 6-এর কিউব, একবার লিখে দেওয়া হলো। সুতরাং আর ইকুয়াল টু 6, 6 বেরোলো। সুতরাং বড় গোলকের ব্যাসার্ধ হচ্ছে 6 সেন্টিমিটার। এবার 10 নম্বর দেখো, এটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে। 10 নম্বর দেখো, গম্বুজের অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলে এখানে ক্ষেত্রফল দেওয়া আছে, এটার ক্ষেত্রফল দেওয়া আছে। ব্যাসের গম্বুজের ভূমিতলে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 42, তাহলে ব্যাসার্ধ হয়ে যাবে 21 সেন্টিমিটার। গম্বুজটির উপরিতলে রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত টাকা খরচ? তাহলে গম্বুজের উপরিতলের ক্ষেত্রফল এখান থেকে তোমাদের জানা আছে, উপরিতলের ক্ষেত্রফল কত? 2 পাই স্কয়ার হবে। 2 পাই স্কয়ার, এখানে আর এর মানটা বসিয়ে দেবে, আর এর মানটা দেওয়া আছে তোমাদের 21, মানটা বসিয়ে আবার গুণ করলে উত্তরটা চলে আসবে। 10 নম্বরটা তোমরা নিজেরা করে নিও। 11 নম্বরটা দেখো, একটি ধাতুর পাত থেকে তৈরি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 সেন্টিমিটার ও 17.5 সেন্টিমিটার ব্যাসের দৈর্ঘ্য। আর গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের অনুপাত, যে পরিমাণ ধাতুর পাত অর্থাৎ তোমাদের এখানে আয়তন না, কিন্তু তোমাদের মনে রাখতে হবে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হবে, এটা মনে রাখতে হবে। তাহলে প্রথমে লিখে দাও যে ফাঁপা গোলক দুটির ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে ফাঁপা গোলক দুটি ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে, ফাঁপা গোলক দুটির ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার ও 17.5 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার ও 17.5 সেন্টিমিটার। সুতরাং তাদের বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে রেখে দেওয়া হয়। সুতরাং তাদের বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে 4 পাই আর স্কয়ার, এখানে দেখো ব্যাসের দৈর্ঘ্য আছে, তাই 21-এর নিচে 2 হয়ে যাবে, 4 পাই আর স্কয়ার এত, ও 4 পাই আর স্কয়ার মানে কত? এখানে 17.5 ডিভাইডেড বাই 2 এত স্কয়ার। 4 পাই আর স্কয়ার মানে 21-এর নিচে 2, ব্যাস ছিল ব্যাসার্ধ করে দেওয়া হলো, 4 পাই আর স্কয়ার 17.5 ছিল, 2 দিয়ে ভাগ করে এত বর্গ একক, এত বর্গ একক হলো। সুতরাং তাদের অনুপাত এবার লেখা আছে যে গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, গোলক দুটি তৈরি করতে
গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতু পাত লেগেছে, যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার ক্ষেত্রফল অনুপাত। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার ক্ষেত্রফলের অনুপাত ইকুয়াল কত হবে এখানে, তাহলে এখানে 4/3 পাই মানে আর স্কোয়ার মানে 21-এর নিচে 2 স্কোয়ার, এখানে 4 থাকতো না, 4 পাই স্কোয়ার, এখানে 4 পাই আর স্কোয়ার মানে হচ্ছে 17.5 নিচে 2। তাহলে এইদিকে একটু লক্ষ্য করে, এখানে যদি 10 মিটার স্কোয়ার হলো, এখানে যদি 10 মিটার তুলে দাও তাহলে এখানে 20 লিখে দেওয়া যায়, এখানে 20, 10 মিটার তুলে দেওয়া হলো, তাহলে 175-এর নিচে 20 হয়ে গেল। এখন এটা যদি এরকম করে দেওয়া যায়, এখান থেকে 4 পাই আর স্কোয়ার মানে 21 × 21, এটা হলো, আর এই দুটো 2 নিচে চলে আসবে, তাহলে 4 পাই × 2 তাহলে 21-এর নিচে 2, 21-এর নিচে 2 হলো, আর এটা 20টা কী হচ্ছে উপরের দিকে চলে যাবে, তো 20 × 20 নিচে 175 × 175। ভালো করে বুঝে নাও। এবার এখানে 4 পাই 21 × 21, 2 দুটো নিচে চলে আসলো, 2 × 2 বর্গ আছে তাই, আর 4 পাই তো দেওয়া আছে এখানে 175 থাকলো, আর 20 ওটা উপরের দিকে চলে যাবে, তাহলে 20 × 20। এবার কাটাকাটি করে নাও, তাহলে 4 কেটে নাও, পাই কেটে নাও, এটা কাটা হয়ে গেল। এখানে যদি 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে কাটতে পারে, 7 দিয়ে 3 × 7 = 21, 7 দিয়ে 14, 5 × 7 = 35, আবার 7 দিয়ে 3 × 7 = 21, এখানে 7 দিয়ে কেটে দাও, 7 দিয়ে 14, 3 হলো, 5 × 7 = 35, 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে 5 × 5 = 25, 4 × 5 = 20, এদিকে দেখো 5 দিয়ে 5 × 5 = 25, 4 × 5 = 20, এটা 2 দিয়ে কেটে দাও, 2 দিয়ে 2 হলো, এই 2 বাদ পড়লো, তাহলে কত হচ্ছে 3 × 3 = 9, 4 × 9 = 36, আর নিচে 5 × 5 = 25, তাহলে 36-এর নিচে 25, 36-এর নিচে 25 উত্তর আসে। তাদের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে তাহলে 36:25। তাহলে 11 নম্বরটা হয়ে গেল। 12 নম্বরটা দেখো। নম্বর, এটি ধাতব গোলক উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত কত? একটা বড় গোলক ধরো, এখানে বড় গোলক আছে, বড় গোলক থেকে একটা অংশ কেটে নেওয়া হলো, এরকম করে একটা অংশ কেটে নেওয়া হলো, তাহলে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে মানে এই আয়তনের সঙ্গে অবশিষ্ট যে গোলক আছে তার আয়তন অনুপাত কত হবে? বড় গোলক ছিল, এটা ছোট একটা গোলক, আবার বলছি একটা বড় একটা গোলক ছিল, সেই বড় গোলক থেকে একটা ছোট গোলক এমনভাবে কেটে নেওয়া হলো যে বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফল ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রে দ্বিগুণ, অর্থাৎ ছোট গোলকের বক্রতলের ক্ষেত্রফলটা বড় গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অর্ধেক। প্রশ্নটা পড়ে না ভালো করে। তাহলে এখানে বলা হচ্ছে কি যে ছোট গোলকটির আয়তনের অনুপাত অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করতে হবে। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত। তো প্রথমেই ধরে নাও বড় ও ছোট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে
বড় ও ছোট গোলকের ব্যাসার্ধ যথাক্রমে আর একক ও ছোট হাতের আর একক, আর একক আর একক। সুতরাং তাদের তাহলে ক্ষেত্রফল যথাক্রমে তাদের বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে 4 পাই স্কয়ার ও 4 পাই আর স্কয়ার স্মল। তাহলে তাদের বক্রতলের ক্ষেত্রফল যথাক্রমে 4 পাই আর স্কয়ার ও 4 পাই আর স্কয়ার বর্গ একক। বর্গ একক যেহেতু এককটা দেওয়া নেই এখানে, শর্তানুসারে বলা হচ্ছে কি 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু বলা হচ্ছে দ্বিগুণ অর্ধেক, ছোট গোলকটি অর্ধেক অর্থাৎ এর দ্বিগুণ 2 × 4 পাই আর স্কয়ার। এখানে তোমরা হাফ লিখতে পারো, যেহেতু ছোট গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বড় গোলকটির ক্ষেত্রফল অর্ধেক, এখানে হাফ অথবা এটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4 পাই বাদ দিয়ে দাও, 4 পাই যদি বাদ হয়ে যায় তাহলে এখানে বা আর স্কয়ার ইকুয়াল টু তাহলে হচ্ছে 2 আর স্কয়ার। বা আর ইকুয়াল টু তাহলে √2 এখানে আর হয়ে যাবে। এটা হলো। এবার বলছি কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন। তাহলে কেটে নেওয়া অংশের আয়তন কত? কেটে নেওয়া অংশের আয়তন, কেটে নেওয়া অংশের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব ঘন একক। 4/3 পাই আর কিউব ঘন একক, যেটা অংশটা ছোট অংশটা কেটে নেওয়া ছিল, কেটে নেওয়া অংশের আয়তন। আর অবশিষ্ট গোলকের আয়তন কত? গোলকের আয়তন, অবশিষ্ট গোলকের আয়তন তোমাদের দেখো এখান থেকে তোমাদের এরকম ছিল, এখান থেকে কেটে নেওয়া হয়েছিল, এইভাবে করে কেটে নেওয়া হলো। তাহলে বড় গোলকের আয়তন থেকে ছোট গোলকের আয়তনটা যদি বাদ দিয়ে দাও, কেটে নেওয়া অংশের আয়তনটা যদি বাদ দিয়ে দাও তাহলে অবশিষ্ট গোলকের আয়তনটা পাবে। তাহলে এখানে কি করতে হবে? অবশিষ্ট গোলকের আয়তন ইকুয়াল টু 4/3 পাই আর কিউব মাইনাস করতে হবে 4/3 পাই আর কিউব বাদ দিয়ে দেওয়া হলো। 4/3 পাই কমন নিয়ে নাও, 4/3 পাই কমন যদি হয় তা আর কিউব মাইনাস আর কিউব এত ঘন একক, ঘন একক 4/3 পাই কমন আর কিউব মাইনাস আর কিউব ঘন একক। তাহলে ইকুয়াল টু দেখো কত হচ্ছে এখানে 4/3 পাই আর কিউব, আর মানটা বসিয়ে দাও 2 আর √2 আর, এর আগে লেখা হলো মাইনাস আর কিউব 4/3 পাই। তাহলে এখানে কত হচ্ছে 2√2 আর কিউব মাইনাস আর কিউব এত ঘন একক। সব এখানে উপরটা লিখতে হবে, এত ঘন একক। তাহলে এখান থেকে 4/3 পাই আর কিউবটা কমন নিয়ে নাও, 2√2 মাইনাস 1 এত ঘন একক। সুতরাং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে কেটে নেওয়া অংশের
আয়তনের সঙ্গে সুতরাং কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তন অনুপাত তাহলে হয়ে যাচ্ছে 4/3 পাই আর কিউব অনুপাত 4/3 পাই আর কিউব ইন্টু 2√2 - 1 ইকুয়ালটা তাহলে দেখো এইদিকে 4/3 পাই দিকে বাদ পড়ে যাচ্ছে, পাই বাদ পড়ে গেল, আর কি বাদ পড়ে যাচ্ছে, তো এখানে 1 হচ্ছে 1:2√2 - 1। তো এটাই উত্তর হলো। এবার তোমাদের 12 নম্বর হয়ে গেল। 13 নম্বরটা সময় কম থাকার জন্য তোমাদের 13 নম্বর অঙ্কটা করা যাচ্ছে না, একটু আরও কিছু অঙ্ক তোমাদের এমসিকিউ দেওয়া আছে, এমসিকিউটা কিছু করতে হবে তোমাদের, আবার শূন্য স্থান সপ্তমীতে একটু তাড়াতাড়ি করে নেবো। তাহলে 13 নম্বরটা হচ্ছে না। 14 নম্বরটা দেখো, 14 নম্বরটা তোমাদের 8 নম্বর অঙ্কটা যে করা হলো একই রকমই, যে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে নিরেট গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে কয়টি নিরেট গোলক তৈরি করা যাবে। নির্ণয় গোলকের সংখ্যা এক লাইনে করে দিচ্ছি মুহূর্তের মধ্যে। চোদ্দো নম্বর, নির্ণয় গোলকের সংখ্যা, নির্ণয় গুলির সংখ্যা লেখা আছে, নির্ণয় গুলির সংখ্যা 4/3 পাই আর কিউ বলতে এখানে 4/3 পাই 8-এর কিউব, 8 8 8 এত গোলক, বড় গোলক। এবার এখানে ছোট গোলক, বড় গোলক ওই আগের মতো বললাম যে বড় গোলকের গুলি ছোটো ছোটো গুলি তৈরি করা হলো, ছোটো গুলি তৈরি করা হলো, এরকম করে ছোটো গুলি তৈরি করা হলো, এরকম করে গুলি তৈরি করা হলো। 1 সেন্টিমিটার দৈর্ঘ্য ব্যাসার্ধ, তাহলে 4/3 পাই আর কি মানে এখানে 1 ব্যাসার্ধ 1 দেওয়া আছে 1, তাই এটা বাদ দিয়ে দাও, পাই বাদ দিয়ে দাও, তাহলে 8-এর কিউ তোমার যে জানা আছে 512, তাহলে ওটা হয়ে গেল। এরপর দেখো তোমাদের 14 নম্বরটা হয়ে গেল। এবার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, ভেরি শর্ট আনসার টাইপ কোশ্চেন। ওর মধ্যে তোমাদের জানা আছে তোমাদের এমসিকিউর মধ্যে যে 4টা উত্তর দেওয়া থাকে, ওর মধ্যে একটা উত্তর ঠিক থাকবে। আচ্ছা, যে উত্তরটা ঠিক থাকবে সেটা তোমাদেরকে লিখতে হয়, কিন্তু অনেকে আন্দাজের উপর তোমরা উত্তরগুলো করতে চাও, সেই আন্দাজে করতে যেও না, অঙ্কগুলো করে তারপরে এগুলো ক্যালকুলেশন করে দেখে নেবে যে কোন উত্তরটা ঠিক হচ্ছে। 15-র 1 নম্বরটা দেখো। এবার দেখো তোমাদের এখানে এমসিকিউগুলো 1 নম্বরটা দেখো, 2 আরও একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশেষ নিরেট গোলকের আয়তন 32 পাই আর কিউব, এরকম অপশনগুলো দেওয়া আছে, অনেকগুলো অপশন দেওয়া আছে। তাহলে 1 নম্বরটা 15-র 1 নম্বর এমসিকিউ, 15-র 1 নম্বর। তাহলে ব্যাসের গোলকের আয়তন কত? গোলকের আয়তন, তাহলে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, আর কিউব এখানটা আছে 2 আর দেওয়া আছে, 2 আর কিউব, এত ঘন একক, এখানে ঘন একক, তাই এখানে কত হলো 4/3 পাই আর মানে হচ্ছে এখানে 8 আর কিউব, এত ঘন, তাহলে 4 আছে 32 পাই আর কিউব বাই 3। তাহলে একটু লক্ষ্য করো যে 15-এর 1 নম্বর উত্তরটা ঠিক আছে, 32 পাই আর কিউব বাই 3, তাহলে এখানে এ নম্বর উত্তরটা ঠিক আছে, এখানে এ নম্বর উত্তরটা ঠিক আছে। তাহলে এবার 2 নম্বরটা, দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে, নিরেট গোলকের আয়তন অনুপাত 2 নম্বর, নিরেট গোলকের আয়তন অনুপাত, একটা যদি আর হয় 4/3 পাই আর কিউব, আরেকটা দেওয়া আছে 4/3 পাই, অন্য একটা ধরে নেওয়া হলো, আমি আর তোমার লিখলাম না যে কত কোনটা আয়তন কত, কোনটার ব্যাসার্ধ কতটা আছে। দুটো গোলক দেওয়া আছে, একটা ছোট হাতের 8 ধরা হলো ব্যাসার্ধ, একটা বড় হাতের 8 ধরা হলো ব্যাসার্ধ। তাহলে 4/3 পাই আর কিউব ইকুয়াল টু দেওয়া আছে 1/8 দেওয়া আছে।
এখন এটা কেটে নাও, পাই বাদ দিয়ে দাও, বা আর বাই আর যদি কিউব করে দাও তাহলে কত হচ্ছে 1/2 কিউব, 1/2 কিউব। তাহলে আর বাই আর ইকুয়াল টু হয়ে যাচ্ছে, তাহলে আর বাই আর ইকুয়াল টু 1/2 হলো, তাহলে 1/2 আর বাই আর। এখন বলছি কি তাহলে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত করবে। বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কী হবে? তাহলে 4 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে এখানে 4 পাই এখানে দিয়ে দাও, 4 বাদ দিয়ে দাও, পাই বাদ দিয়ে দাও, আর স্কোয়ার আর বাই আর স্কোয়ার হলো আর বাই আর। এখানে তোমার মানটা বের করে দেওয়া আছে 1/2, তাহলে 1/2 মানটা বসিয়ে দাও, তাহলে 1/4। তাহলে বোঝা হলো। তাহলে বি নম্বর উত্তরটা এখানে ঠিক হবে, বি নম্বরটা হলো তাহলে এখানে উত্তরটা। এরকমই 3 নম্বরটা দেখো, 7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি ব্যাসার্ধ বিশেষ নিরগোলকের অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল এত, গুণ করে দেবে যে অর্ধগোলকের সমতলের ক্ষেত্রফল, তাহলে 3 পাই স্কোয়ার করতে হবে। তা 3 পাই আর স্কোয়ার করতে হবে, নিরেট অর্ধ 3 পাই স্কোয়ার, তাহলে 3 পাই আর স্কোয়ার, এখানে 7 স্কোয়ার আছে, 7 স্কোয়ার এত বর্গ সেন্টিমিটার। তোমরা এখানে লিখে নিও ক্ষেত্রফল, নিরেট অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 পাই স্কোয়ার বর্গ সেন্টিমিটার আছে, বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে 3 ইন্টু পাই ইন্টু 49 49 হলো বর্গ সেন্টিমিটার। 3 9 27, 3 4 12 13 14 দেখো এত বর্গ সেন্টিমিটার। তাহলে এটা উত্তর তোমাদের এটা চলে আসলো, এত সেন্টিমিটার 147 পাই। তাহলে এখানে সি নম্বর উত্তরটা ঠিক হবে। ওই একই রকমভাবে 4 নম্বরটা যেটা তোমাদের 2 নম্বরটা যেটা করা হলো ওটা একই রকম দেখে তোমরা 4 নম্বরটা করে নেবে, 5 নম্বরটা একই রকমভাবে করে নেবে। সত্য মিথ্যাটা তোমাদেরকে বলে দিই একটু মুহূর্তের মধ্যে, যে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লেখো। নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে, এটা দ্বিগুণ হবে না, 8 গুণ হবে, 2 আর কিউ বসালে 8 হয়ে যাবে, তাহলে মিথ্যা আছে। 2 নম্বর, দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফল 4:2 যদি হয়, 4:2 হলে 4 নয়, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত যদি একটু করো তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দেখা যাবে যে 2:3 হচ্ছে, তার মানে এটা সত্য আছে। আর শূন্য স্থান পূরণ, এটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম গোলক, এটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা একটা, সমতলে একটা। আর 3 নম্বর হচ্ছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে 3 পাই স্কোয়ার, ওখানে 2 পাই স্কোয়ার যদি 2r যদি মানটা বসিয়ে দাও তাহলে ক্যালকুলেশন করে দেখো 12 পাই স্কোয়ার উত্তর আসবে। তাহলে সংক্ষিপ্ত উত্তরধর্মী যেগুলো প্রশ্ন আছে সেটা তোমরা নিজেরাই করে নিও। সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো একই রকমভাবে ওই রকম অঙ্ক তোমাদের অনেকগুলো করে দেওয়া হলো, সেই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করবে। আর যে অঙ্কগুলো তোমাদের এখন করানো হলো না, সময়টা কম থাকার জন্য তোমাদের করানো সম্ভব হলো না, ওই অঙ্কগুলো তোমরা নিজেরাও করবে, প্র্যাকটিস করবে, তাহলে অঙ্কগুলো পেরে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। ভালো থাকবে, সুস্থ থাকবে সবাই, আর নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে, টেক কেয়ার অফ ইউর হেলথ। আর তোমাদের যে বাড়িতে যেভাবে বলে দেওয়া আছে সবসময় মাস্ক ব্যবহার করবে আর স্বাস্থ্যের প্রতি যত্ন নেবে। আবার বলছি, তাহলে ঠিক থাক, এই পর্যন্ত থাকলো।